আমরা যে সেটটা করছিলাম, সেট টু, মাধ্যমিক সেট টু পার্ট ওয়ানের ভিডিও আমরা আগে করেছি, অর্থাৎ বিভাগ ক, যেখানে এমসিকিউ 15টা প্রশ্ন থাকবে, সেটা আগে করা হয়েছে। এবারে আজকে করছি মাধ্যমিক সেট টু প্র্যাকটিস সেট পার্ট টু, সেট টু পার্ট টু। পার্ট ওয়ানটা আগে হয়েছে, তোমরা সেই ভিডিওটা ওখানে আছে, তোমরা দেখে নিতে পারো। প্রশ্ন ডেসক্রিপশনে থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে পার্ট টু করছি। পার্ট টুতে আমরা কোন পোর্শনটা করবো? বিভাগ খ, যেখানে 1 নম্বরের প্রশ্ন 21টা থাকবে, 21 নম্বরের 1 নম্বর করে 21টা প্রশ্ন। 21 নম্বরের বিভাগ খ এর দাগে যে প্রশ্নগুলো, বিভাগ খ 2 এর দাগে, সেই প্রশ্নগুলো আমরা এখানে করবো আজকে। চলো তাহলে দেরি না করে শুরু করি। তো প্রথমে কি আছে? প্রথমে আছে 2 এর দাগে, 2 এর দাগের প্রথমেরটা কি বলছে? 2 নম্বরের প্রথমেরটা বলছে ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মিকে ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। মানে ওজোন স্তর সূর্য থেকে কোন রশ্মিটাকে আসতে বাধা দেয়? কোন রশ্মিকে আসতে বাধা দেয়? অতি বেগুনি রশ্মি। ওজোন স্তর তো অতি বেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়, অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি আসতে বাধা দেয়। 2 নম্বর কত? 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন বলছে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার পরিবর্তন কিরূপ হয়? স্ট্র্যাটোস্ফিয়ারের কথা বলছে, ট্রপোস্ফিয়ার, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা কেমন হয়? উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা বাড়ে, উষ্ণতা বাড়ে। উচ্চতা তত বৃদ্ধি পাবে স্ট্র্যাটোস্ফিয়ারে, তার উষ্ণতাও তত বাড়তে থাকবে। এখানে অথবা একটা প্রশ্ন রয়েছে, অথবাতে বলা আছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেরুজ্যোতি দেখা যায়। বায়ুমণ্ডলের কোন স্তর, ড্যাশ স্তরে শূন্যস্থান পূরণ মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। তারপরের প্রশ্ন কত? 3 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে গ্যাসের অণুগুলি বিন্দুভর ও তাদের আয়তন পাত্রের তুলনায় নগণ্য। এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য থেকে প্রশ্ন। গতীয় তত্ত্বের স্বীকার্য অনুযায়ী বলা যায় গ্যাসের অণুগুলি বিন্দু ভর সম্পন্ন এবং তাদের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। এই হচ্ছে আমাদের সত্য গেল। তারপরের প্রশ্ন 2-4, 4 নম্বর প্রশ্ন কি বলছে? বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো। বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম পি, পিভি বনাম পি লেখচিত্র কেমন হয়? পিভিটা ওয়াই অক্ষ বরাবর, পিটা এক্স অক্ষ বরাবর। লেখচিত্র কেমন? চাপ অক্ষের সমান্তরাল, চাপ অক্ষের সমান্তরাল। লেখচিত্র আঁকতে বলেছে, লেখচিত্র। আর প্রকৃতি হয়, প্রকৃতি যদিও এখানে চাইনি, আমি বলছি প্রকৃতি হয় চাপ অক্ষের সমান্তরাল। গেল 2.5, 2-5 এরটা, 2-5, 5 নম্বর প্রশ্ন কি বলছে? কোন কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তো আমরা যদি রাশিমালাটার দিকে তাকাই, রাশিমালা, তাহলে সেক্ষেত্রে আমাদের হয় তাপ পরিবহনের হার Q/T ইকুয়ালস টু কে এ θ1 মাইনাস θ2 অথবা θ2 মাইনাস θ1 ডিভাইড বাই ডি। এই তাপ পরিবহনের হার অর্থাৎ Q/T এর সাথে ডি এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। কিরকম সম্পর্ক? Q/T এর সাথে দৈর্ঘ্য ডি, সেটা কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে উত্তর হবে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। 2-6 প্রশ্ন কত? 2-6 প্রশ্ন বলছে গোলীয় দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না। গোলীয় দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না, এটা সত্য না মিথ্যা? সে দর্পণ সমতল হোক, গোলীয় হোক, যেখানে নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, যাই হয়ে যাক, প্রতিফলন মানে সেখানে প্রতিফলনের সূত্র অবশ্যই মেনে চলবে। তার মানে এখানে চলে না লেখা রয়েছে, তার মানে এটা মিথ্যা। মেনে চলে, এখানে মিথ্যা, উত্তর হবে মিথ্যা। 7 দাগের প্রশ্ন কি? 7, বিক্ষেপণের মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। বিক্ষেপণের মাত্রা হচ্ছে আই, সেখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক 1/λ⁴। এই ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আইটা হচ্ছে বিক্ষেপণের মাত্রা।
রেল স্ক্যাটারিং থেকে আমরা জানি আই সমানুপাতি 1/4, ল্যামডাটা 1/λ², ল্যামডাটা কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বিক্ষেপণের মাত্রার সঙ্গে সম্পর্ক কেমন? চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। বিক্ষেপণের মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কেমন? চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এই যে λ⁴ চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। অথবাতে একটা প্রশ্ন রয়েছে এই দুইয়ের সাথে, এখানে একটা অথবাতে প্রশ্ন রয়েছে। অথবাতে বলছে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? সে সিজিএস এসে তোমার যেটা খুশি তুমি সেটা দিতে পারো। শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ আমি মিটার দিলাম, মিটার এককে, এসআই এককে, মিটার/সেকেন্ড। এটা যদি কেউ সিজিএস এককে দিতে চাও তাহলে 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড আমাদের দিতে হবে। তারপরে 2-8 চলতড়িৎ থেকে একটা প্রশ্ন রয়েছে। এবারে চলতড়িতে বলছে 3 পিন প্লাগের মোটা পিনটি হলো ড্যাশ পিন। মোটা পিন হচ্ছে আর্থ পিন। আর্থ পিন। মোটা পিনটি কি পিন? আর্থ পিন। 2-9 কি বলছে? 2-9 বলছে বিওটি একক দ্বারা কি পরিমাপ করা হয়? বিওটি মানে কিলোওয়াট ঘন্টা। সময়ের সাথে ক্ষমতার সাথে সময় গুণ। বিওটি মানে কিলোওয়াট ঘন্টার পরিবর্তে কিলোওয়াট মানে ক্ষমতার একক, ঘন্টা মানে সময়ের একক, তার মানে ক্ষমতার সাথে সময় গুণ। ক্ষমতার সঙ্গে সময় গুণ করলে আমরা শক্তি পাই। এখানে তাহলে তড়িৎ শক্তি ব্যয়ের একক। বিওটি দ্বারা কি পরিমাপ করা হয়? তড়িৎ শক্তি ব্যয়ের পরিমাপ করা হয়। তড়িৎ শক্তি ব্যয় কতটা পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হলো তা এই বিওটি থেকে পরিমাপ করা হয়। এই হলো আমাদের 2.9। আমরা যাবো 21 নম্বর প্রশ্ন পর্যন্ত, সবেমাত্র 9টা হলো। এরপরে তারপরের প্রশ্ন কি আছে? 2.10 2-10 10 নম্বর কি বলছে? 10 নম্বর, আচ্ছা এখানে একটা 2-9 অথবা ছিল, অথবাতে একটা প্রশ্ন ছিল, সরি 2-9 অথবাতে একটা প্রশ্ন রয়েছে। তড়িৎচুম্বকীয় আবেশের কোন সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি পাওয়া যায়? লেঞ্জের সূত্র থেকে। লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি পাওয়া যায়। 10টা কি বলছে? 2.10 2-10 10 নম্বর প্রশ্ন কি আছে? বলছে কোন ধাতু তেজস্ক্রিয় রশ্মি থেকে রক্ষা করতে পারে? তেজস্ক্রিয় রশ্মি, কোন ধাতুটা তেজস্ক্রিয় রশ্মি থেকে রক্ষা করতে পারে? উত্তর হচ্ছে লেড ধাতু। লেড পিবি, পারমাণবিক সংখ্যা যার 82। এই লেড ধাতু তেজস্ক্রিয় রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। এর সঙ্গে অথবাতে একটা প্রশ্ন রয়েছে, এরই সঙ্গে অথবাতে একটা প্রশ্ন রয়েছে যে ক্রমবর্ধমান ভর অনুযায়ী যে সাজাও আলফা বিটা গামা। আলফা বিটা এবং গামা রয়েছে, সেখানে এদেরকে ক্রমবর্ধমান ভর অনুযায়ী, অর্থাৎ ছোট থেকে বড়, ক্রমবর্ধমান ছোট থেকে বড়। সেক্ষেত্রে গামার ভর সব থেকে কম, তার থেকে বেশি বিটা, তার থেকে বেশি আলফা। ক্রমবর্ধমান ভর অনুযায়ী সাজানো হলো। 11 নম্বর কোশ্চেন কি হবে? সোডিয়াম ক্লোরাইডের কেলাসে একটি Na+ কতগুলি Cl- আয়ন দ্বারা বেষ্টিত থাকে? সোডিয়াম ক্লোরাইডের কেলাসে একটি Na+ কতগুলি Cl- আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে? উত্তর হচ্ছে 6টি। 6টি Cl-, একটি Na+, 6টি Cl- দ্বারা পরিবেষ্টিত থাকে। 12 নম্বর কোশ্চেন। 12 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে, সেখানে যখন অশুদ্ধ কপার ধাতুর পরিশোধন আমরা করি, সেখানে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? অ্যানোডটা ক্ষয় হয়ে হয়ে এসে ক্যাথোডে গিয়ে জমা হয়, তার মানে ক্যাথোড তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়। ক্যাথোড তড়িৎদ্বারের ভর বৃদ্ধি হয়। ক্যাথোড তড়িৎদ্বারের ভর বৃদ্ধি হয়। 13 নম্বর কোশ্চেন কি? রূপার উপর গোল্ডের তড়িৎলেপনে তড়িৎ বিশ্লেষক রূপে কি ব্যবহৃত হয়? রূপা আছে, তার উপরে গোল্ড অর্থাৎ সোনার প্রলেপ দিতে হবে, গোল্ডের প্রলেপ। সেক্ষেত্রে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম
পটাশিয়াম অরোসায়ানাইড, পটাশিয়াম অরোসায়ানাইড, পটাশিয়াম অরোসায়ানাইড, যার সংকেত KAUCNA2। এই হচ্ছে আমাদের পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেত, যা হচ্ছে রূপার উপর গোল্ডের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করা হয়। এরই সঙ্গে একটা অথবা প্রশ্ন রয়েছে, এরই সঙ্গে অথবাতে একটা প্রশ্ন আছে, অ্যানোড মাদে উপস্থিত একটি মৌলের নাম লেখো। অ্যানোড মাদে কোন কোন মৌল থাকে আমরা জানি? রূপা, সোনা, প্লাটিনাম, রোডিয়াম, এইগুলো থাকে অ্যানোড মাদে। এবারে বলেছে একটি মৌলের নাম লিখতে, এই যে চারখানা লিখে দিচ্ছি, যে কোনো একটা তোমার ইচ্ছে মতো, সে রূপা হতে পারে, সোনা হতে পারে, প্লাটিনাম হতে পারে, রোডিয়াম হতে পারে, যা ইচ্ছে হয় যে কোনো একটা মৌলের নাম লিখে দিতে হবে অ্যানোড মৌলে যা থাকে, অ্যানোড মাদে যা থাকে এইটা। এবারে 2-14-তে 14 নম্বর কোশ্চেনে 14 নম্বর কোশ্চেনে একটা ছক রয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ, সবাই জানো এরকম একটা প্রশ্ন থাকে 4 নম্বরে, 4টে থাকে। 4 নম্বর বলছে প্রথমে একেরটা, এর একের দাগেটা কার সাথে মিলবে? একেরটা মিলবে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণে উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড NO, মানে এর বিয়েরটা মিলছে, বিয়েরটা। সংকর ধাতু ইনভারে কি থাকে? ইনভারে থাকে হচ্ছে লোহা, ইনভারে লোহা ধাতুটা থাকে। 3 নম্বর বলছে পর্যাপ্ত O2-তে H2S দহনে উৎপন্ন হয়, মানে অতিরিক্ত অক্সিজেনে H2S কে দহন করা হবে, তাহলে সেক্ষেত্রে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে, সালফার ডাই অক্সাইড SO2, সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। 4 নম্বর কোশ্চেন কি আছে? 4 নম্বর আছে মরিচা রোধে প্রলেপ দেওয়া হয়। মরিচা রোধে প্রলেপ দিতে হবে, কার প্রলেপ দিতে হবে আমরা জানি? জিঙ্কের প্রলেপ, এখানে অপশন জিন রয়েছে, জিঙ্কের প্রলেপ দিতে হবে, জিঙ্ক। এই হচ্ছে আমাদের ছক গেল, 14 নম্বর কোশ্চেন গেল। 15 নম্বর, 15 নম্বর কোশ্চেন কি বলছে এখানে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু পর্যায় সারণীর কোথায়? 2 নম্বর শ্রেণীতে, 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে, 2 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে। 16 নম্বর কোশ্চেন, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন। এর সঙ্গে অথবাতে একটা রয়েছে, এই প্রশ্নের সাথে অথবা একটা প্রশ্ন রয়েছে, Ca2+, এই আয়নটির নিকটতম নিষ্ক্রিয় মৌল কোনটা? Ca2+ এর নিকটতম নিষ্ক্রিয় মৌল, সি এর পারমাণবিক সংখ্যা কত? 18, 18 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, সি এর পারমাণবিক সংখ্যা একটু ভুল বললাম, সি এর পারমাণবিক সংখ্যা 20, সি এর পারমাণবিক সংখ্যা ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, সেখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে তবে 2+ হয়, তাহলে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে এখন আছে 18টা ইলেকট্রন, 18 ইলেকট্রন কার হয়? আর্গন, তাহলে আর্গনের 18, তাহলে সেক্ষেত্রে Ca2+ আয়নটির নিকটতম নিষ্ক্রিয় মৌলের নাম কি? আর্গন। 17 নম্বর কি বলছে? একটি জৈব বিশ্লেষ্য পলিমার হচ্ছে সেলুলোজ হতে পারে, স্টার্চ লিখতে পারো, স্টার্চ ইত্যাদি ইত্যাদি আরো আছে, যে কোনো একটা লিখলেই হবে। এইখানে অথবাতে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের অথবাতে একটা প্রশ্ন রয়েছে, পিভিসি এর মনোমারের নাম কি? পিভিসি এর মনোমার, পিভিসির মনোমারের নাম কি? পিভিসির মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। পিভিসির ফুল ফর্ম পলিভিনাইল ক্লোরাইড, মনোমারের পলি কথার বাদ দাও, পলি বা পি বাদ চলে গেল, ভিসি মানে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, 18 নম্বর প্রশ্ন কত? শেষ প্রশ্ন, 3টি কার্বন পরমাণুযুক্ত একটি অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত?
3টি কার্বন পরমাণুযুক্ত একটি অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণু সংখ্যা। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। এই হচ্ছে আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত। তো এখানে কার্বন পরমাণু সংখ্যা বলছে 3টি, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 3। কার্বন পরমাণু সংখ্যা n এর মান 3 হলে হাইড্রোজেন পরমাণু কত হবে? আচ্ছা, হাইড্রোজেনের নিচে কত রয়েছে? 2n-2 সমান n এর জায়গায় 3 বসিয়ে দিই। 3 দিয়ে 6 বিয়োগ 2 সমান 4, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত হবে? উত্তর হবে 4টি। হাইড্রোজেন পরমাণু সংখ্যা 4টি। তাহলে 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণু সংখ্যা হলো কটি? 4টি। এই হচ্ছে আমাদের মোট 21খানা প্রশ্ন। 18 আর ছকের মধ্যে যে 4টে ছিল ওখানে 3টে ধরতে হবে, কারণ ওখানে তো মোট এই 18 আর 3 21টা, এই মোট 21টা প্রশ্ন থাকে বিভাগ খতে। সেইটা আমরা সেট 2 এর পার্ট 2 ভিডিওতে আমরা করলাম। তোমরা এখান থেকে দেখবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্রশ্নের, ওখান থেকে তোমরা ডাউনলোড করবে প্রশ্ন, নিজেরা আগে পরীক্ষা দেবে, প্র্যাকটিস করবে, তারপরে যেটা পারবে না তো উত্তর করার সময় আমাদের এই ভিডিও রয়েছে, স্ক্যান করবে, প্রশ্নে দেখবে স্ক্যানার রয়েছে, সেই স্ক্যানারটাকে ওপেন করবে, ওপেন করে ওখানে স্ক্যান করবে, সরাসরি তোমরা এই ভিডিওগুলোতে ঢুকে যেতে পারবে, তাহলে আর সার্চ করতে হবে না, সেক্ষেত্রে সরাসরি তোমরা ভিডিও পাবে। এবারে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রচুর আমরা সেট করাবো, প্রচুর। আমরা আগে একটা সেট কমপ্লিট করে দিয়েছি, তার 4টে পার্টের ভিডিও রয়েছে। আবারও আমরা এই যে সেট 2 ধরেছি, যার 2 নম্বর পার্ট হলো, পরে 3 নম্বর 4 নম্বর পার্ট খুব তাড়াতাড়ি আমরা আপলোড করে দেবো। মাধ্যমিক পরীক্ষার সামনে টেস্ট রয়েছে, তার কিছুদিন পরে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই ভয় পাওয়ার কিছু দরকার নেই। এরকম সেট কমপ্লিট করতে থাকো, কিছু প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে, এটুকু বলতে পারি। সুতরাং ভালো করে প্র্যাকটিস করে যাও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ পাশে থাকতে হবে, তবেই আমরা আরো বেশি বেশি করে ভিডিও আপলোড করতে পারবো। তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করো, যাতে পরের যে ভিডিওগুলো রয়েছে, পরের পার্টের যে ভিডিও রয়েছে, সেগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। লাইক তো অবশ্যই করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে।